আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি দেশের বর্তমানে পরিস্থিতিতে আপনারা সবাই ভালো আছেন। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, রাজনীতিতে কি আসলেই কোনো স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র বলে কিছু থাকে? নাকি পুরো খেলাটাই কেবলমাত্র ক্ষমতার ভারসাম্য এবং ভূ-রাজনীতির চাল? আমরা অনেকেই হয়তো ভাবছি যে বাংলাদেশে একটা পরিবর্তন হয়ে গেল। ব্যাস, ইতিহাস বুঝি এখানেই থমকে গেল। কিন্তু পর্দার আড়ালে যে কি পরিমাণ মারাত্মক আর নিখুঁত একটা দাবা খেলা শুরু হয়েছে, তা যদি আপনি গভীর থেকে বুঝতে না পারেন, তবে রাজনীতিতে আপনি শুধুই একজন বাইরের দর্শক হয়ে থাকবেন বলে আমি মনে করি। আজকে এমন এক রাজনৈতিক নাটকের পটভূমি নিয়ে কথা বলতে এসেছি, যা আমার দৃষ্টিতে বাংলাদেশের আগামী কয়েক বছরের ভাগ্য নির্ধারণ করে দেওয়ার জন্য যথেষ্ট। সুপ্রিয় দর্শক, আপনারা কি কেউ জানেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ভারত সফর আসলে হওয়ার কথা ছিল এই বছরের শেষ দিকে, অর্থাৎ ডিসেম্বরে। কিন্তু হঠাৎ কি এমন হয়ে গেল যে সেই সফর এক ধাক্কায় এগিয়ে এনে সেপ্টেম্বর মাসে নিয়ে আসা হলো? ভারতের তরফ থেকে হুট করে এই তাড়াহুড়া কিসের? একদিকে দিল্লির দরবারে বসে শেখ হাসিনার সেই প্রচন্ড আত্মবিশ্বাসী আওয়াজ, আর ডিসেম্বরে দেশে ফেরার জোরালো গুঞ্জন। অন্যদিকে সেপ্টেম্বরেই ব্রিক্স সম্মেলনের উসিলায় তারেক রহমানকে ভারতে ডেকে নেয়া। এই দুটো ঘটনার সংযোগস্থল কোথায়? এটা কি কেবলই একটা সাধারণ কূটনৈতিক সফর, নাকি ভারতের এক ঢিলে বহু পাখি মারার এক মাস্টার প্ল্যান? দর্শক, দিল্লির ভূ রাজনৈতিক চালের ভেতরে লুকিয়ে থাকা সেই আসল গল্পটাই এই মুহূর্তে আমরা একদম ভেতর থেকে খতিয়ে দেখার চেষ্টা করব। দর্শক, ইতিহাস কিন্তু আমাদের খুব নির্মম একটা শিক্ষা দেয়, আর তা হলো এই ভারত মহাসাগরের এই অববাহিকায় বাংলাদেশের মতো ভূ রাজনৈতিকভাবে সংবেদনশীল একটা রাষ্ট্রকে ভারত কখনোই কিন্তু তার নিজের নজরদারির বাইরে যেতে দেবে না। এটাই সত্যি। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত দিল্লির একটাই কৌশল, তা হলো ঢাকার মসনদে যাই ঘটুক না কেন, শেষ হাসিটা যেন তারাই হাসে। আপনি যদি সাম্প্রতিক ইতিহাস একটু ভালো করে খেয়াল করেন, তাহলে দেখবেন যে ডক্টর ইউনূসের সেই মেটিকুলাস মেয়াদে ভারত আর বাংলাদেশের সম্পর্ক একদম কিন্তু তলানিতে গিয়ে ঠেকেছিল। পরিষ্কার বুঝতে পারছিল যে ঢাকা তাদের হাতছাড়া করার এক চক্রান্ত চলছে। কিন্তু দিল্লি কখনো তড়িঘড়ি করে নিজেদের সব তাস একসাথে টেবিলে ফেলে না। তারা আসলে অপেক্ষা করছিল একটা স্থিতিশীল আর কৌশলগত পজিশনের জন্য। এবং দর্শক, এখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার আসার পর ভারত কিন্তু দেখতে পাচ্ছে বাংলাদেশের রাজনীতি এখন কিন্তু একটা মারাত্মক দ্বিমুখী মোড়ে এসে দাঁড়িয়েছে। আর এই জায়গায় দাঁড়িয়ে ভারতের জন্য তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বিশ্বস্ত এবং রাজকীয় মিত্র আওয়ামী লীগকে মাইনাস করা কোনোভাবেই আসলে সম্ভব নয়। কেন? কারণ ৫০ বছরের রাজনীতি বিশ্লেষণ করলে আসলে দেখা যায় ভারতের যেকোনো জাতীয় নিরাপত্তা স্বার্থে আওয়ামী লীগই ছিল তাদের সবচেয়ে নিরাপদ বাজি, এবং বিগত আওয়ামী লীগের শাসনামল কিন্তু আপনারা সবাই দেখেছেন। তাহলে সেপ্টেম্বরের এই তড়িঘড়ি সফরটার আসল রহস্যটা কোথায়? একটু খেয়াল করে দেখুন, শেখ হাসিনা কিন্তু দিল্লিতে বসে শান্ত হয়ে কোনোভাবে ঘুমিয়ে নেই। তার যে আত্মবিশ্বাসের আওয়াজ আমরা নানাভাবে শুনতে পাচ্ছি যে আগামী ডিসেম্বরেই তিনি বাংলাদেশে ফিরবেন, সেটা যেভাবেই হোক। এটা কোনো ফাঁকা বুলি আসলে হতে পারে না। শেখ হাসিনার মতো একজন বিচক্ষণ আর পুর খাওয়া রাজনীতিবিদ যখন আসলে কোনো নির্দিষ্ট সময়সীমা উচ্চারণ করেন, তখন অবশ্যই বুঝতে হবে তার পেছনে দিল্লির সেই যে পরাক্রমশালী কৌশল, সেই কৌশলগত সমর্থন পুরোপুরি কাজ করছে। ভারত কিন্তু খুব ভালো করেই জানে যে সেপ্টেম্বরের ব্রিক্স সম্মেলনে শুধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই থাকছেন না, সেখানে হাজির থাকছেন চীন আর রাশিয়ার মতো পরাশক্তিরা, এবং এক কথায় বিশ্ব মুরলেরা। দেখুন, বিশ্ব রাজনীতির এই মঞ্চে ভারতের আসল চালটা হলো বাংলাদেশ যেন কোনোভাবেই চীন কিংবা পশ্চিমা বলয়ের দিকে পুরোদমে হেলে না পড়ে। সেপ্টেম্বরের
এই সফর এগিয়ে আনার আসল উদ্দেশ্যই হলো তারেক রহমানের উপর একটা মনস্তাত্ত্বিক আর ভূ রাজনৈতিক চাপ সৃষ্টি করা, যাতে শেখ হাসিনার বিষয়ে বা আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে একটা সমঝোতায় সেখানে পৌঁছানো যায়। দর্শক, আপনার কি মনে হয় না যে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যখন সেপ্টেম্বরে 12 ও 13 তারিখ ব্রিক্সের সাইডলাইনে নরেন্দ্র মোদীর মুখোমুখি বসবেন কোনো একদিন, তখন টেবিলে কেবলমাত্র গঙ্গার পানি চুক্তি বা এটা নবায়নের ফাইল থাকবে? না, কখনোই না। গঙ্গার পানি চুক্তি বা তিস্তার বিষয়গুলো হলো বাহ্যিক মোড়ক। আসল ভেতরের খবর অন্য জায়গায়। সেই আলোচনার টেবিল জুড়ে দৃশ্যমান বা অদৃশ্যভাবে সবচেয়ে বড় ছায়া হয়ে থাকবেন শেখ হাসিনা নিজে। ভারত খুব চতুরতার সঙ্গে তারেক রহমানকে একটা বাস্তবতার মুখোমুখি কিন্তু দাঁড় করাতে চাচ্ছে, এবং তারা আসলে তাদের কার্যক্রম দ্বারা বুঝিয়ে দিতে চায় যে বাংলাদেশের যদি বিএনপি এবং বর্তমান সরকার তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে চায়, এর পাশাপাশি একটি স্থিতিশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চায়, তবে আওয়ামী লীগকে একেবারে মুছে ফেলার যে পরিকল্পনা করা হচ্ছিল বা এখন চলছে তা থেকে পিছু হটতেই হবে। ভারতের বার্তা এখানে খুব পরিষ্কার। আওয়ামী লীগকে বাইরে রেখে বা শেখ হাসিনাকে দিল্লিতে বন্দি রেখে বাংলাদেশে দীর্ঘদিন শান্তি বা শাসন চালানো সম্ভব নয়। শেখ হাসিনার এই ডিসেম্বরে ফেরার গুঞ্জন আর তারেক রহমানের সেপ্টেম্বরের এই তড়িঘড়ি ভারত সফর, তাই একই সুতোয় গাঁথা এক মহানাটকের দুটো ভিন্ন দৃশ্য। আমি পূর্বে বলেছিলাম যে সফরটি ডিসেম্বরে হওয়ার কথা ছিল। দিল্লির সাউথ ব্লক চাচ্ছিল ডিসেম্বরে এই সফরটি হোক, কারণ ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব চীন সফর করে এসেছেন, যেটা ভারতের জন্য চক্ষুশূল হয়েছে। আবার অপরদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি যদি আপনারা একটু সূক্ষ্ম দৃষ্টিতে দেখেন, তাহলে দেখবেন এখানে কিন্তু মার্কিন আধিপত্য অনেকটাই বেড়ে গেছে। মার্কিন রাষ্ট্রদূত থেকে শুরু করে মার্কিন যে সকল বিষয়বস্তু সমূহ ঘটার কথা, তার থেকে 2 থেকে 3 গুণ পরিমাণে বেশি ঘটছে। এখন এটি কিন্তু এই দক্ষিণ এশিয়ায় যারা পরাশক্তি রয়েছেন তাদের জন্য ব্যাপক চিন্তার এবং উদ্বেগের কারণ। তাই ভারত সরকার বা মোদী প্রশাসন এমন একটা ট্রাম্প কার্ড এখানে ব্যবহার করতে চাচ্ছে, যে ট্রাম্প কার্ডের ফলে বাংলাদেশের বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতি সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যে যাবে না, বরঞ্চ ভারতের যে একটি বলয় রয়েছে বা দক্ষিণ এশিয়ার যে একটি বলয় রয়েছে, সেই বলয়ের মধ্যে বাংলাদেশ অবস্থান করবে। কারণ তারা খুব ভালো করেই জানে তাদের জাতীয় স্বার্থ, তাদের জাতীয় নিরাপত্তা এবং এই দক্ষিণ এশিয়ার পরাশক্তিদের সক্ষমতা ধরে রাখতে হলে অবশ্যই মার্কিন আধিপত্যবাদ যেটা রয়েছে, কিংবা মার্কিনিরা যেভাবে চাচ্ছে দক্ষিণ এশিয়ায় পুশ করতে, যদি তারা পুশ করতে পারে, তাহলে ভারত, চীন কারোরই কিন্তু এখানে পূর্ণ আধিপত্য থাকবে না। বরঞ্চ ব্রিটিশ উপনিবেশ যেভাবে এই ভারত উপমহাদেশকে শাসন করে গিয়েছিল, ঠিক একইভাবে নতুন করে মার্কিন উপনিবেশ তৈরি হতেও কিন্তু সময় লাগবে না। এবং এটি ভারতের নীতি নির্ধারকরা খুব সজাগ দৃষ্টিতে বর্তমান সময়ে নজর রাখছেন। সুপ্রিয় দর্শক, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে যদি আমরা আরো একটু গভীরে যাই, তবে কিন্তু আমরা দেখতে পাবো যে সাউথ ব্লকের রাজনীতি কিন্তু খুব অদ্ভুত এক নিয়মে চলে। তারা একদিকে তারেক রহমানকে রেড কার্পেট সংবর্ধনা দিয়ে আপ্যায়ন করবে, ব্রিক্সের মতো আন্তর্জাতিক মঞ্চে অতিথি হিসাবে তাকে পরিচয় করিয়ে দেবে। আর অন্যদিকে ব্যাক চ্যানেলের ডিপ্লোমেসিতে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথটা সমান্তরালভাবে তৈরি করতে থাকবে। ভারতের হিসাবটা কিন্তু এখানে একদম পরিষ্কার। তারা নিজেদের ঘরের পাশের এই বলয়টিকে কোনোভাবে আসলে হাতছাড়া হতে দেবে না এবং দিতে চায়ও না। তারা একদিকে বর্তমান সরকারের সঙ্গে এক ধরনের কাজের সুসম্পর্ক গড়ে তুলতে চাচ্ছে এবং গড়ে তুলছে, যাতে বাংলাদেশ হাতছাড়া না হয়। আবার অন্যদিকে তাদের মূল বন্ধু বা মিত্র আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ তৈরি করে দিয়ে ঢাকার উপর সার্বক্ষণিকভাবে একটা ক্ষমতার ভারসাম্য বা লিভারেজ বজায় রাখছে। কেন? কারণ ভারত ভালো করেই জানে আওয়ামী লীগ যদি রাজনৈতিক মাঠে থাকে, তবেই ভারতের ভূ রাজনৈতিক স্বার্থ
এখানে 100% নিরাপদ থাকবে। আচ্ছা সুপ্রিয় দর্শক, একবার ভেবে দেখুন তো, জ্যেষ্ঠ সাংবাদিকেরা যখন কূটনৈতিক মহলের সূত্র ধরে এই সেপ্টেম্বরের সফরের খবর আগেভাগেই সামনে আনেন, তখন কি তা কেবলই খবর থাকে? মোটেও না। এগুলো আসলে জনমত জরিপ বা বলা চলে রাজনৈতিক আবহাওয়া মাপার এক ধরনের কৌশল। এমনকি দিল্লিতে বাংলাদেশের নতুন হাই কমিশনার আসাদ আলম সিয়ামের পরিচয়পত্র গ্রহণে ভারতের বিলম্ব করা, কিংবা নতুন ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর ঢাকায় এসে 3 সপ্তাহ ধরে সময় না পাওয়া, এগুলো কি কেবলই প্রশাসনিক অদক্ষতা? দর্শক, রাজনীতিতে এত কাকতালীয় ঘটনা একসঙ্গে আসলে ঘটে না। এগুলো ছিল দু দেশের মধ্যকার একটা ঠান্ডা কূটনৈতিক লড়াইয়ের দৃশ্যমান লক্ষণ। ভারত তারেক রহমানকে এই বার্তাই দিচ্ছে যে সম্পর্কের গতিপথ ঠিক করতে হলে তোমাদেরকে আমাদের শর্তগুলো অবশ্যই মানতে হবে, যার মধ্যে প্রধান শর্তই হলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসন। এখন আপনাদের মনে সহজেই প্রশ্ন উঠতে পারে, এতে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণে আদৌ কি কোনো পরিবর্তন আসবে? সেপ্টেম্বরের এই সফরটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক মুড়ঘোরানো অধ্যায় বলে আমি মনে করি। এই সফরের পর আপনি আসলে দেখতে পাবেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক অলৌকিক পরিবর্তন শুরু হয়েছে, এবং শুরু হওয়াটা স্বাভাবিক। যে আওয়ামী লীগকে মাঠ থেকে একদম হাওয়া করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, সেপ্টেম্বর সফরের পর থেকেই তাদের সুর এবং অবস্থান আমার ধারণা বদলাতে শুরু করবে। কারণ এটা হচ্ছে এক ধরনের গভীর কূটনৈতিক চাপ। এবং নরেন্দ্র মোদী এবং তারেক রহমানের বৈঠকে শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তন এবং বাংলাদেশে একটি সত্যিকারের ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরির বিষয়টি নিয়ে গভীর আলোচনা অবশ্যই হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর ভারত যদি এই জায়গায় কঠোর অবস্থান নেয়, তবে আমার মনে হয় তারেক রহমান সাহেবের সরকারের পক্ষে দিল্লির সেই বার্তা উপেক্ষা করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। কারণ বাংলাদেশের 3 দিকে ঘিরে থাকা প্রতিবেশীকে চটিয়ে আসলে কোনো সরকারই দীর্ঘমেয়াদে স্বস্তিতে থাকতে পারেনি। এটাই কিন্তু ইতিহাসের নির্মম সত্য। ইতিহাসের রেফারেন্স যদি আমরা টানি, তাহলে আমাদেরকে যেতে হবে 1971 সালে। 1971 সালে ভারতের সহায়তায় যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধ ত্বরান্বিত হয়েছিল, তেমনি পরবর্তী সময়ে 1975 পরবর্তী রাজনীতিতেও দিল্লির একটা বড় নিয়ন্ত্রণ বা ভূমিকা সব সময় ছিল। যখনই আসলে কোনো দল ভেবেছে যে ভারতকে পুরোপুরি বাইপাস করে তারা ক্ষমতায় টিকে থাকবে, তখনই কিন্তু রাজনীতিতে বড় ধরনের ধস নেমে এসেছে আমাদের এই দেশে। আর যখন শেখ হাসিনা দিল্লিতে বসে অতি আত্মবিশ্বাসের সঙ্গে ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছেন, তখন বুঝতে হবে তিনি পেছনের সমস্ত হিসাব নিকাশ মিলিয়েই কিন্তু বর্তমান সময়ে এসে এই কথাগুলো বলছেন, তাও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। এবং তিনি ভালো করেই জানেন যে দিল্লি সেপ্টেম্বরের ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে দিয়ে এমন কিছু নীতিগত সম্মতি আদায় করে নিতে পারে, যা ডিসেম্বরে তার বাংলাদেশে ফিরে আসার পথকে একদম পুরোপুরিভাবে মসৃণ করে দেবে। এবং আওয়ামী লীগ কিন্তু এটা বিশ্বাসও করে। ভারত মূলত একটা দীর্ঘমেয়াদী খেলা এখানে খেলছে, যেখানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে তারা ব্যবহার করছে বর্তমানের স্থিতিশীলতার জন্য, আর শেখ হাসিনাকে তারা প্রস্তুত রাখছে ভবিষ্যতের মূল নিয়ন্ত্রক হিসাবে। তাই সেপ্টেম্বরের এই যে সফর, এই সফর আসলে কোনো সাধারণ ঘটনা নয় সুপ্রিয় দর্শক। এটি হলো দিল্লির সেই ভূ রাজনৈতিক চালের প্রধান স্তম্ভ। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজেদের বলয়ে টেনে এনে চীন, বিশেষ করে পশ্চিমাদের প্রভাব কমানো, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশের প্রভাব কমানো, অন্যদিকে নিজেদের বিশ্বস্ত মিত্র শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে বা মূল রাজনৈতিক ধারায় ফিরিয়ে আনা, এই দুই কৌশলকে একই সুতায় গেঁথে ফেলেছে বর্তমানে ভারত। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর, এই মাত্র 3-4 মাসের ব্যবধানে বাংলাদেশের রাজনীতি এমন এক নাটকীয় বাঁক নিতে যাচ্ছে, যা হয়তো সাধারণ দর্শক আমরা যারা আছি তারা এখন পর্যন্ত আসলে কোনোভাবে কল্পনাও করতে পারছে না। কিন্তু রাজনীতির সূক্ষ্ম খেলোয়াড়েরা ঠিকই বুঝে গেছেন যে বাতাসে এখন পরিবর্তনের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। আর সেই পরিবর্তনের মূল চাবিকাঠি কিন্তু এখন দিল্লির হাতেই শোভা পাচ্ছে। পরিশেষে যদি বলি,
রাজনীতির এই বিশাল ক্যানভাসে কেউ চিরকাল আসলে রাজত্ব করতে পারে না বা করে না। আবার কেউ চিরকালের জন্য হেরেও যায় না। ভারতের এই নিখুঁত চালের সামনে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের বর্তমান প্রশাসন কতটুকু আসলে দর কষাকষি করতে পারবে? আর শেখ হাসিনা তার আত্মবিশ্বাসী বয়ান অনুযায়ী ডিসেম্বরে কিভাবে রাজকীয় প্রত্যাবর্তন করবেন বা দেশে ফিরবেন, সেটাই এখন আসলে দেখার বিষয়। তবে একটা কথা একদম পরিষ্কার, সেপ্টেম্বরের এই ভারত সফর কেবল বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের বরফই গলাবে না, বরং এটি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার সেই বহুল আলোচিত অধ্যায়ের মূল ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিয়ে যাবে। ইতিহাস কিন্তু আবার নতুন করে লেখা হচ্ছে দর্শক, আর আমরা সেই ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষীও হতে যাচ্ছি। তাই চোখ রাখুন রাজনীতির এই রোমাঞ্চকর দাবার বোর্ডে, কারণ আসল খেলা আমার মতে কেবলমাত্র শুরু হতে চলেছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো বিশ্লেষণে, পরবর্তী কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।